বিভিন্ন প্রকল্পের জমিয়ে রাখা মাটিতে ভরাট হচ্ছে খাল নালা। তাতে সামান্য বৃষ্টির পানিও সরছে অনেক দেরিতে। এতে ক্ষুব্ধ খোদ সিটি মেয়রও। সংকট সমাধানে পরিকল্পিত দীর্ঘমেয়াদী আর সমন্বিত উন্নয়ন পরিকল্পনার তাগিদ নগরবিদদের। কোথাও ফ্লাইওভার হচ্ছে, কোথাও নতুন নতুন পাইপলাইন নির্মাণে চলছে ওয়াসার খোঁড়াখুড়ি। গত কয়েক মাস ধরেই চট্টগ্রাম নগরীর রাস্তাঘাটে দেখা মিলছে এমন নানা কর্মযজ্ঞ। তবে এসব উন্নয়ন কাজের কোনোটি এখন শঙ্কার কারণ হয়ে দেখা দিয়েছে বর্ষা মৌসুমের জন্য। কারণ এসব কর্মকাণ্ডের কারণে কোথাও বন্ধ হয়ে যাচ্ছে খাল নালা, রুদ্ধ হয়ে যাচ্ছে পানি প্রবাহের স্বাভাবিক পথ। এ নিয়ে ক্ষুব্ধ সিটি মেয়রও। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে ফ্লাইওভারটা নির্মাণ করছেন, এটার একটা পিলার কিন্তু নালার উপর। এখানে আমাদের একটা বড় ড্রেন আছে, কারণ ওইখানে অনেকগুলো জায়গা থেকে পানি এসেই ওখানে তারপর কর্ণফুলী নদীর দিকে যায় আর কি। ফ্লাইওভার ওইখানে পাহাড় হয়ে আছে, কিন্তু টিলার মতো হয়ে আছে। যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সমস্ত বালিগুলো কিন্তু নালাতে পড়ছে এবং নালাগুলো ব্লক হয়ে যাচ্ছে। তখন কি আর তো পানি তো আর নালাতে থাকবে না, তখন পানিগুলো রাস্তায় চলে আসছে। উন্নয়ন কাজের কারণে পানি প্রবাহের পথ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বহদ্দারহাট এলাকায়। তাতে সিডিআর ফ্লাইওভারের বর্ধিত অংশের কাজের কারণে বৃষ্টির পানি নিষ্কাশনে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা, যদিও তা মানতে নারাজ সংস্থাটির চেয়ারম্যান। আমার কারণে ড্রেন বন্ধ হচ্ছে, সেই কথা মানতে আমি রাজি না, কারণ আমার কাজ ওখানে নেই। কাজ যা বাকি আছে উপরে, নিচে কোনো বাকি নেই। ড্রেন বন্ধ হওয়ার, এখানে মাটি গেল, বালি গেল, ড্রেন বন্ধ হবে, সেটা বলার কোনো সুযোগ নেই। নগরবিদদের মতে বর্ষা মৌসুমের বিপদ মাথায় রেখে এসব উন্নয়ন কাজের পরিকল্পনা সাজানো উচিত, না হলে ভোগান্তি বাড়বেই। এই সময় যারা উন্নয়ন কাজ করবেন, এই জলাবদ্ধতা সমস্যার উপর উনি বাড়তি কোনো সমস্যা চাপিয়ে দিচ্ছেন কিনা, এটা তার মাথায় রাখতে হবে। তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই উন্নয়ন কাজ করতে গিয়ে আমার জল চলাচলের জন্য জল নিষ্কাশন ব্যবস্থার মধ্যে যে প্রতিবন্ধকতাগুলি তৈরি করা হচ্ছে, এগুলিকে ওনারা অ্যাড্রেসই করেন নাই, এমনকি ওনারা ন্যূনতম চিন্তা ভাবনা করছেন বলে আমার মনে হয় না। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার শিকার হয়ে চট্টগ্রামে প্রতি বছর ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েকশো কোটি টাকা। সুনামগঞ্জে হাওরের পানিতে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু হয়েছে। হাওরের পানি পরীক্ষা করে একথা জানিয়েছেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। এদিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এদিকে ডুবে যাওয়া বাঁধ পরিমাপ করতে সুনামগঞ্জে গেছে দুদকের অনুসন্ধান দল। হাওরের পানিতে শুধু মাছই নয়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে হাঁসেরও। স্থানীয়রা জানান, হাকালুকি হাওরের বেশ কিছু জায়গায় এভাবে হাঁস মরে ভেসে থাকতে দেখা গেছে। হাওরের পানি পরীক্ষা করতে শুক্রবার সুনামগঞ্জে যান মৎস্য গবেষণা ইনস্টিটিউটের 3 সদস্যের প্রতিনিধি দল। দিনভর হাওর এলাকায় ঘুরে দেখেন তারা। এমন গ্যাসের সৃষ্টি হয়েছে এবং অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে, এবং ধান গাছ পচার ফলে ধান গাছের যে দুর্গন্ধ এবং এই এমন অক্সিজেন স্বল্পতার কারণে মাছগুলো মারা গিয়েছে। তবে সেখানে পরিদর্শনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের প্রতিনিধি দল জানায়, জমির ফসল পচে বিষক্রিয়া হতে পারে। অ্যাপারেন্টলি এই ধান গাছ পানির নিচে ডুবে যাওয়ার ফলে এবং ধান গাছের যে সমস্ত কীটনাশক এবং আপনার অতিরিক্ত সার প্রয়োগ করা হয়েছে, সেগুলো হয়তো পানিতে এখন ডিজলভ স্টেটে চলে এসেছে, যার ফলে এরকম হচ্ছে। এদিকে হাওর অঞ্চলকে দুর্গত এলাকায় ঘোষণার দরকার নেই, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের এমন বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এখনো দুর্ভোগ কাটেনি সুনামগঞ্জবাসীর। শুক্রবারও দিনভর বৃষ্টির কারণে অনেক স্থানে পানি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বহাল রয়েছে 7 দিন হাওরে মাছ ধরার নিষেধাজ্ঞা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটিতে জঙ্গি আস্তানার সন্দেহে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সদর উপজেলার পোড়াহাটিতে জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে তারা। পরে সেখানে অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র, সুইসাইডাল ভেস্ট, বোমা, 20টি রাসায়নিক কন্টেইনার ও বিপুল ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে কোনো জঙ্গিকে আটক করা যায়নি। বাড়িটি এখনও ঘিরে রেখেছে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সকালে সেখানে আবার অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা কর্ডন করেছি, সেখানে
এক্সপ্লোসিভ এবং বোমা তৈরির সরঞ্জামাদি এবং জেএমবির সদস্য থাকতে পারে বলে মনে হয়েছে। এই অবস্থায় আমরা এখন পর্যন্ত ঠিক এই মুহূর্তে আমরা সাময়িকভাবে আমাদের অভিযানটা স্থগিত করেছি, তবে যে কোনো মুহূর্তে আমরা আমাদের অভিযান পরিচালনা করব। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিকে প্রকাশ্যে হুমকি দিলেন আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় ডিআইটি জামে মসজিদের সামনে সমাবেশে তিনি বলেন, তার বিরুদ্ধে যদি আদালত ব্যবস্থা না নেয় তাহলে তিনি আল্লাহকে খুশি করতে রাস্তায় নামবেন। রফিউর রাব্বির বিরুদ্ধে তিনি ধর্ম অবমাননার অভিযোগ এনে বলেন, তার ওই কথা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাই তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা না নিলে তিনি রাস্তায় নামার হুমকি দেন। সমাবেশে সভাপতিত্ব করেন ডিআইটি মসজিদের খতিব ও নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। বক্তারা রফিউর রাব্বিকে নব্য নাস্তিক ও রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। না হলে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে তাকে নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দেন। মেট্রো রেলের কাজের জন্য গ্যাস বন্ধ থাকবে বৃহস্পতিবার রাত 10টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত। এমন ঘোষণা থাকলেও বিকেল 3টা পর্যন্ত আসেনি গ্যাস। ফলে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীর মিরপুর অঞ্চলের বাসিন্দারা। ছুটির দিন বলে বেড়ে যায় দুর্ভোগের মাত্রা। ঘরে রান্না না হওয়ায় রেস্টুরেন্টের সামনে তৈরি হয় মানুষের দীর্ঘ লাইন। যদিও এই দুর্ভোগ নিয়ে কোনো মন্তব্য নেই কর্তৃপক্ষের। সাপ্তাহিক ছুটির অজুহাতে তিতাস গ্যাস কার্যালয়েও দেখা মেলেনি কারো। বলাকওয়া ছাড়াই 7 ঘন্টা গ্যাস সংকটে বৃহত্তর মিরপুর অঞ্চলের বাসিন্দারা। সাপ্তাহিক ছুটির দিন বলে বাসায় ছিলেন বেশিরভাগ মানুষ, ফলে ভোগান্তি পৌঁছায় চরমে। গ্যাস না থাকায় জ্বলেনি উনুন। তাই পুরো মিরপুর, কাফরুল, পল্লবী, আদাবর সহ আশেপাশের এলাকার খাবারের দোকানে দুপুর পর্যন্ত ছিল মানুষের উপচে পড়া ভিড়। বাসা রান্না হয় না, গ্যাস নেই তো বাসায়। 1 ঘন্টা ধরে দাঁড়াইছে সিরিয়াল করে, এখনো পাচ্ছি না বিরিয়ানি। কিসের কি অবস্থা? এটা খাবার নিতে আসছে, দেখেন না কত বড় সিরিয়াল, এটাই তো অবস্থা। আর সব জায়গায় একই অবস্থা, এত বড় লাইন ধরে সবাই নিতেছে। আমি নিজেই অন্তরি খাই নাই সকাল ধইরা, আর মাঝে মধ্যে মারতে হলো। গ্যাস না দিকে সমস্যা। মেট্রো রেলের কাজের জন্য বৃহস্পতিবার রাত 10টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। এমন ঘোষণা থাকলেও দিনভর চেষ্টা করেও গ্যাসের দেখা পাননি গৃহিণীরা। এই যে কালকে থেকে গ্যাস নাই, ছোট বাবুর দুধ গরম করতে পারতেছি না, খাবার রেডি করতে পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে। দুপুর পর্যন্ত গ্যাস নেই, খুবই কষ্ট হচ্ছে। বাচ্চাদের নিয়ে মেহমান আসতেছে, কি করব এখন। মানুষের এই ভোগান্তির বিষয়ে জানতে তিতাস গ্যাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। দুর্ভোগ হলেও সাপ্তাহিক ছুটির অজুহাতে প্রধান কার্যালয়েও ছিল না কেউ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের মধ্যপ্রদেশে একটি মুদির দোকানে আগুন লেগে কমপক্ষে 14 জন মারা গেছে, আহত হয়েছে আরো 4 জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের সিন্ধওয়ারা জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কেরোসিন সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মুদি দোকানের লাইনে দাঁড়ায় প্রায় অর্ধশত স্থানীয় বাসিন্দা। এ সময় কেরোসিনের ড্রামে বিস্ফোরণ ঘটলে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা সিগারেটের আগুন থেকে বিস্ফোরণের সূত্রপাত। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের স্বজনদের 4 লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় ট্রাক মিনিবাস সংঘর্ষে 20 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো বেশ কয়েকজন। পুলিশ জানায়, স্কুল শিক্ষার্থীদের বহনকারী মিনিবাসটি একটি ট্রাকের সাথে সংঘর্ষের পর তাতে আগুন ধরে যায়। এতে মিনিবাসে আটকা পড়ে মারা যায় 13 জন। এদের সবার বয়স 8 থেকে 10 বছরের মধ্যে। পরে আহতদের মধ্যে আরো 7 জন মারা যায়। দেশটির সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে 2015 সালের অক্টোবর থেকে পরবর্তী 1 বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 13,500-এরও বেশি মানুষ। কয়লার রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। অবশ্য কুইন্সল্যান্ডে কয়লা খনির প্রকল্প ঘিরে
হুমকিতে বিশ্ব ঐতিহ্যের গ্রেট ব্যারিয়ার রিফ। পাশাপাশি প্রভাব পড়েছে কুইন্সল্যান্ডের জনজীবনেও। দেশটির কারমাইকেল কয়লা খনির প্রকল্পের শুরুতে স্থানীয়দের 10,000 কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও সেখান থেকে সরে এসেছে ভারতের আদানি গ্রুপ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। শাকিল মাহমুদের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। বিশ্বের বৃহৎ কয়লা উৎপাদনকারী দেশের তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান 5-এ, আর রপ্তানিকারকের তালিকায় 2য়। দেশটির 69% বিদ্যুৎই হয় কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে। বছরে 6 কোটি টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে 4 বছর আগে কুইন্সল্যান্ডে কাজ শুরু করে ভারতের আদানি গ্রুপ। কোম্পানিটির দাবি, আগামী 60 বছরে এই খনি থেকে উত্তোলন হবে প্রায় 250 কোটি টন কয়লা। কিন্তু এই খনির কারণে হুমকিতে গ্রেট ব্যারিয়ার রিফের পাশাপাশি কুইন্সল্যান্ডের বনাঞ্চলের জীববৈচিত্র্য, যার প্রভাব ফেলেছে স্থানীয় জীবন জীবিকাতেও। ফলে এই প্রকল্প নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দেখলাম কয়েক টুকরো কয়লা। খুবই ভয় পেয়েছি। সুপেয় পানি নিয়ে বেশি চিন্তিত আমরা। আগে শত শত পাখির অভয়ারণ্য ছিল এই গ্রেট ব্যারিয়ার রিফ। এখন পাখির আনাগোনা কমে গেছে, এমনকি প্রায় মাছও মরে উঠছে। স্থানীয়দের দাবি, 2015 সালে তৎকালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট আশ্বাস দিয়েছিলেন এই কয়লা খনি প্রকল্প অন্তত 10,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। 2 বছরের মাথায় এই প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন কুইন্সল্যান্ডের রাজ্য সরকার ও আদানি গ্রুপ। বলছেন 1,500-এর বেশি কর্মসংস্থানের সুযোগ নেই এখানে। পরিবেশ কর্মীরা আমার বিরুদ্ধে যেভাবে প্রচারণায় নেমেছে তা ঠিক নয়, আর আমরা কখনোই বলিনি এই প্রকল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরিবেশ কর্মীরা সতর্ক করেছে, এখনই উদ্যোগ না নিলে বিপন্ন হবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এই গ্রেট ব্যারিয়ার রিফ। এতদিন এই দৃষ্টিনন্দন কোরাল আর বাহারি মাছের টানে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসতেন এখানে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ভাটা পড়বে রিফ পর্যটনেও। বর্তমানে ছোট বড় মিলিয়ে অস্ট্রেলিয়ায় রয়েছে অন্তত 34টি কয়লা খনি, যেখান থেকে বছরে হাজার হাজার টন কয়লা রপ্তানি হচ্ছে এশিয়া সহ বিভিন্ন দেশে। শাকিল মাহমুদ, চ্যানেল 24। এই ছিল এখনকার মতো। নটে আবারও নিউজ 24 দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সব।